বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তৌহিদা রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে তোমরা নিশ্চয়ই অপেক্ষা করছো এই ভিডিও ক্লাসের জন্য, তাই না? এবং আজকের এই ভিডিও ক্লাসটা কিন্তু আমাদের শুধুই অ্যাসাইনমেন্টের উপরে। আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট অ্যান্সার করব চতুর্থ অ্যাসাইনমেন্ট, কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট অ্যান্সার করব পঞ্চমটা, কতটুকু আমরা উত্তরটা লিখব, তোমাদের নানা কোশ্চেনের তোমরা আজকে অ্যান্সারটা পাবে। এখানে কিভাবে অ্যাসাইনমেন্ট তোমরা করবে, তোমরা প্রায়ই প্রশ্ন করে থাকো যে এই অ্যাসাইনমেন্টের এই প্রতীকটা কি হবে, কোনটির প্রতীক হবে, কোনটির সংকেত হবে, কোনটির প্রতীক সংকেত দুটোই হবে। তারপর আমরা কোনটাতে আমরা টু দিব, কোনটাতে আমরা টু দিব না, মানে দ্বিপরমাণু কিনা। তারপর অণু আর পরমাণুর ক্ষেত্রে কয়টি পার্থক্য লিখব। তারপর আরো কোশ্চেনের আনসার, তাই না? যে পরমাণুর মতবাদ যেটা রয়েছে, ডাল্টনের পরমাণুবাদ, সেটা কিভাবে আমরা আনসার করব। আজকে সব কিছুই তোমরা পেয়ে যাবে আজকের এই ক্লাসে। প্রথমে আমরা শুরু করি আমাদের এই অ্যাসাইনমেন্টের। প্রথমে আমরা যে টপিকসটা তোমাদের কাছে খুব বেশি জটিল বলে মনে হয় সেটা আমরা প্রথমে শুরু করি। তোমাদের এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রথমে যেটা রয়েছে সেটা কি, প্রতীক এবং সংকেত, যেটা তোমাদের প্রায় এই কোশ্চেনটা তোমরা করে থাকো। প্রতীক এবং সংকেতের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে মনে রাখবো প্রতীকটা কি, পরমাণুর নামের সংক্ষিপ্ত রূপ। মানে একটি মৌলকে আমরা কিভাবে চিনতে পারবো সেটাই হচ্ছে তার প্রতীক। আর সংকেতটা কি, এটি আসলে অণুটাকে বোঝাবে যে এই অণুটা কয়টি পরমাণু দিয়ে গঠিত। কোনো কোনো মৌলের ক্ষেত্রে হবে কি, সংকেত দুইটি পরমাণু দিয়ে এর অণুটা গঠিত, সেক্ষেত্রে আমরা মৌলের নামের পাশে টু লিখে দিব। এখন প্রথমে আমরা আলোচনা করি আমাদের অণু আর পরমাণু নিয়ে। প্রথম কোশ্চেনে কিন্তু এটি যে অণু কাকে বলে আর পরমাণু কাকে বলে, মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ কাকে বলে। তাহলে অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোই আমরা শুরু করি। অ্যাসাইনমেন্টে প্রথমে কি আছে, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হলো যে সকল পদার্থকে ভাঙলে কেবলমাত্র একটি উপাদান আমরা পেয়ে থাকি বা একই ধরনের পরমাণু আমরা পাই, সেটাই হচ্ছে কি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ, যৌগিক পদার্থকে যে সকল পদার্থকে ভাঙলে আমরা দুইয়ের অধিক বা একের অধিক আমরা কি পাবো, মৌলিক পদার্থ পাবো, সেটি হচ্ছে যৌগিক পদার্থ। আচ্ছা, তাহলে তোমরা এই পিছনে যে চার্টটা রয়েছে, চার্টের দিকে একটু লক্ষ্য করো। প্রতীক আর সংকেতের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করব। তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু অনেকগুলো মৌলের নাম ওখানে উল্লেখ রয়েছে, যেমন লিথিয়াম, কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন, তারপর আছে খাবার লবণ, পানি, তারপর রয়েছে কি চক, চুন, এগুলো। তো তোমরা কিভাবে বুঝবে কোনটি মৌলিক পদার্থ আর কোনটিকে আমরা প্রতীক ব্যবহার করব, কোনটি ক্ষেত্রে সংকেত ব্যবহার করব। দেখো এখানে কয়েকটি যৌগিক পদার্থের আমরা উল্লেখ করেছি, পানি, সোডিয়াম ক্লোরাইড, এটা হলো চুন, এটা হলো চক। দেখো চুন ক্যালসিয়াম অক্সাইড, চক ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা কিন্তু আগে বলেছি যৌগিক পদার্থ যে কয়টি সে কয়টি আমি এখানে দাগ দিয়েছি। যৌগিক পদার্থের ক্ষেত্রে কিন্তু প্রতীক আমরা লিখব না, আমরা কি লিখব, শুধু সংকেতগুলো আমরা লিখব। প্রতীক কিন্তু আমরা যৌগিক পদার্থের ক্ষেত্রে লিখছি না, কারণ যৌগিক পদার্থটার সংক্ষিপ্ত রূপটা কি, অণু। আমরা একটি অণুকে লিখেছি পানি, এখানে একটা খাবার লবণের একটা অণুকে লিখেছি, এখানে আমরা লিখেছি চুনের একটি অণুকে, এখানে লিখেছি চকের একটি অণুকে। আমরা তাহলে যৌগিক পদার্থের এই কয়টি আমরা কি লিখব, আমরা সংকেত লিখব। এরপর চলে আসি প্রতীকের ক্ষেত্রে। প্রতীকের ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে যে চার্টটি দেখিয়েছিলাম তখন কিন্তু আমি উল্লেখ করেছি বারবার যে কয়েকটি মৌলিক পদার্থ কিন্তু
দ্বিপরমাণু অণু। সেক্ষেত্রে একটা আমি বলেছিলাম নাইট্রোজেন, এখানে উল্লেখ করা হয়েছে, দেখো নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন। সচরাচর তোমাদের বইতে তোমাদের সপ্তম শ্রেণীতে মোটামুটি এই কয়টি নামই কিন্তু উল্লেখ করা আছে। পরবর্তী শ্রেণীতে গিয়ে তোমরা আরো দু একটি নাম নতুন করে হয়তো বা জানতে পারবে। তো আমরা যেহেতু আমাদের বইয়ে পাঠ্য বই এই কয়টি আছে, আমরা এই কয়টি নিয়ে আমরা আলোচনা করি। এই কয়টি কিন্তু দেখো সবকটি কিন্তু আমি লিখেছি দ্বিপরমাণু অণু লিখেছি। তার মানে বলতো এটা কি, প্রতীক না সংকেত? নিশ্চয় বলতে পারবে তোমরা। হ্যাঁ, এটি হচ্ছে আসলে কি, ঠিক বলেছো, এটি হচ্ছে আসলে সংকেত, এটি কিন্তু প্রতীক নয়। আমরা যদি এখন এই সকল আমরা অণুর যদি প্রতীকগুলো আমরা লিখতে পাই বা এই সকল মৌলের যদি প্রতীক লিখতে চাই তাহলে আমরা কি লিখব? আমি কিন্তু এখানে কিন্তু জায়গাটা কিন্তু ফাঁকা রেখেছি। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমরা যদি সুন্দর করে ভালোভাবে অ্যান্সার করতে চাও তোমরা কিন্তু এভাবে ছক করেও কিন্তু অ্যান্সার করতে পারো। সেক্ষেত্রে তুমি আরেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে করতে পারো, সেটা কি, এক্ষেত্রে তুমি এখানে আমরা একবারে লিখতেই পারি। এই কয়টির ক্ষেত্রে আমরা সুন্দরভাবে কিন্তু আরেকটি ছক তৈরি করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে এখানে লিখতে পারি এই কয়টি কি, এই কয়টি হচ্ছে যৌগিক পদার্থ। আমরা লিখে দিলাম পাশে, আমরা সুন্দর করে ছকটিকে আরো সুন্দর করে কমপ্লিট করতে পারি। কি, আমি টান দিয়ে এখানে লিখে দিলাম, যেগুলো কি এরকম ভাবে লিখে দিলাম, এটি হলো যৌগিক যৌগিক পদার্থ। এইটুকু হলো যৌগিক পদার্থ। আর এখানে আমরা কি করতে পারি, এখানে কিন্তু সুন্দর করে আমি লিখতেই পারি যে এই কয়টি হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা সুন্দরভাবে স্কেল দিয়ে টেনে আমি ছকটাকে কমপ্লিট করতে পারি। কিভাবে আমি কমপ্লিট করব ছকটা, আমি সুন্দর করে আমি এখানে লিখে নিব যেটা কি মৌলিক মৌলিক পদার্থ। এটি হচ্ছে মৌলিক পদার্থ। এখন আমরা এটা কি আরো কত সুন্দর করে আমরা অ্যান্সার করতে পারি। দেখো আমরা এখন সুন্দর করে কিভাবে লিখব। এখন আমি যদি এখানে লিখি নাইট্রোজেন, নাইট্রোজেন প্রতীক কি হবে, এন। আর কি হবে এখানে, এখানে সংকেতটা কি হবে, N2। ঠিক আছে, তারপর আমরা কি লিখব, নাইট্রোজেনের পরে আমরা সুন্দর করে লিখব ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। এক্ষেত্রে কিন্তু প্রতীকটা কি হবে, Cl, সংকেতটা কি হবে, Cl2। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর আমরা চলে আসি আমাদের পরবর্তী যে অংশগুলো আছে। এখানে যে ব্রোমিন থাকে, আয়োডিন থাকে, সেগুলো কিন্তু আমরা এরকম ভাবে কিন্তু লিখে একটা ছকে কিন্তু পুরোপুরি আমরা কমপ্লিট করতে পারি। তাহলে কিন্তু এক্ষেত্রে এরকম ভাবে আর টান দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আমরা একটা আলাদা ছকে করে ফেলেছি যৌগিক পদার্থের জন্য। তাহলে আমরা ছকটা কিরকম ভাবে অ্যাসাইনমেন্টে তুলে দিব। ছকটা যদি তুমি এরকম ভাবে করো আমার মনে হয় সেটা আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে। ছকটিকে আমরা একই ছকে আমরা যৌগিক পদার্থ দেখালাম, আমরা মৌলিক পদার্থ দেখালাম, আমরা প্রতীক দেখালাম, আমরা সংকেতও দেখালাম। এরকম ভাবে যদি ছকটা আমরা কমপ্লিট করি তাহলে হয়তো এই প্রশ্নের অ্যান্সারটা একটা পাতায় কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। তোমরা একটু লক্ষ্য করো, যদি কেউ বুঝতে সমস্যা হয় আমাকে আবার হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে প্রশ্ন করবে, আমরা অ্যান্সার করব। এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী যে অধ্যায়টা রয়েছে সেটিতে। পরবর্তী তোমাদের পঞ্চম অ্যাসাইনমেন্টে কিন্তু আরেকটি জিনিস কিন্তু আছে যেটা খুবই সহজ, খুবই সুন্দর একটা টপিকস নিয়ে আছে। সেটা কি হচ্ছে বলতো,
তোমরাই বলো। তাপ সঞ্চালন, তাই না? তাপমাত্রা রয়েছে, তাপ সঞ্চালন রয়েছে। সেখানে ঠিক কি কি প্রশ্ন আছে সেটা আমরা আগে জেনে নিই। এই তাপ সঞ্চালনে কিন্তু কয়েকটি প্রশ্ন রয়েছে। সেটা হচ্ছে, তাপটা কি? বলো তো, তাপ কি? হ্যাঁ, তাপ হলো এক ধরনের শক্তি। তারপর কি লিখবো আমরা? তারপর আমরা লিখবো কোনো বস্তু গরম না ঠান্ডা তার কারণই হলো কি তাপ। আর আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কেবলমাত্র ত্বক দ্বারাই এই তাপটাকে অনুভব করতে পারি। তাপের কিন্তু কোনো গন্ধ বা আমরা কোনো কিছু দেখতেও পাই না। তাপীয় কি অবস্থায় আছে বস্তুটি। তাহলে আমরা তাপ কি প্রশ্নটি যদি আসে তাহলে আমরা কি লিখব? তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তুর গরম বা ঠান্ডা হওয়ার কারণ। আর কি লিখব? আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কেবলমাত্র ত্বক দ্বারাই তাপটাকে অনুভব করতে পারি। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্নটা কি আছে? পরবর্তী প্রশ্ন আছে, তাপ সঞ্চালন কি? এক্ষেত্রে কিন্তু আমরা একটু টেকনিক্যালি অ্যান্সারটা করব। শুধু তাপ সঞ্চালন কি যদি প্রশ্নটা আসে তাহলে আমরা লিখব, তাপ এর যেটা ধর্ম বা তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানের দিকে তাপটা সঞ্চালিত হয়। তাপের এই বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানের দিকে প্রবাহকেই আমরা বলছি কি তাপ সঞ্চালন। আর তাপটা তিনটি পদ্ধতিতে সঞ্চালিত হয়। কি পদ্ধতি? পরিবহন, পরিচলন, বিকিরণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা প্রশ্নটা কিভাবে অ্যান্সার করব। এখন কথা হলো, তোমাদের এখানে কিন্তু একটি উদ্দীপক কিন্তু উল্লেখ করা আছে। উদ্দীপকটা কি বলতো? হ্যাঁ, উদ্দীপকে কিন্তু একটা অঙ্কও কিন্তু রয়েছে। উদ্দীপকে আছে কি, লাবিব একটা লোহার দণ্ড বা ধাতব দণ্ডকে সে কি করলো, একটি মোমবাতিতে কিছুক্ষণ ধরে রাখলো এবং কিছুক্ষণ পর সে দেখতে পেল যে দণ্ডটির আরেক প্রান্তে গরম অনুভব করছে সে। তাহলে এটা কিরকম ভাবে সঞ্চালিত হলো? হ্যাঁ, আমরা তো আগেই জেনেছি, তাই না? কি জেনেছি? আমরা আগেই জেনেছি যে তাপ এই কঠিন পদার্থের মধ্যে বা ধাতব পদার্থের মধ্যে দিয়ে কিন্তু কি হয়, পরিবহন প্রক্রিয়ায় সঞ্চালিত হয়। পরিবহন প্রক্রিয়া সঞ্চালিত হয়, কিন্তু সেটি যদি যুক্তি সহকারে আমরা কিভাবে এখানে উপস্থাপন করব সেটা কিন্তু আমাদের নিজস্ব ব্যাপার, তাই না? তাহলে আমি কিন্তু এখন ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করব। আর তোমাদের কাজ হবে তোমরা তোমাদের বুদ্ধিমত্তা, তোমাদের সৃজনশীলতা দিয়ে কোশ্চেনটাকে অ্যান্সার করবে। তখন বুঝতে পারবো যে কার দক্ষতা কতটুকু। এখানে আছে লাবিব, প্রথমে উল্লেখ করতে হবে লাবিব একটি মোমবাতিতে ধাতব পদার্থটাকে ধরলো, ধরার পর উত্তপ্ত হলো এক প্রান্ত, সেটা কিছুক্ষণ পর সেটা কি হলো, তার হাতে অনুভব করলো সে গরম। আমাদেরকে দেখতে হবে, প্রথমে বলতে হবে যে এটি কি হয়, এটি ধাতব পদার্থ যেহেতু এটা আমরা কি জানি, ধাতব পদার্থের মধ্যে দিয়ে পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয়। এখন আমাদেরকে ব্যাখ্যা করতে হবে পরিবহন পদ্ধতিটা কি। পরিবহন পদ্ধতিতে ধাতব পদার্থের একটি প্রান্তে আমরা যখন উত্তাপ দিই বা তাপ দিই তখন সেই স্থানের অণুগুলো স্থান পরিবর্তন না করে কি হয়, এরকম ভাবে নিজের স্থানে থেকে কাঁপতে থাকে, নিজের স্থানে থেকে এরকম ভাবে কম্পন সৃষ্টি করে বা দোল খেতে থাকে। তারপর কি হয়, তার এই দোল খাওয়া অবস্থাটা তার পার্শ্ববর্তী অণুতে সে আবার এটা কি করে, পার্শ্ববর্তী অণুকে এরকম ভাবে তার এই তাপটা সঞ্চালন করে। সে প্রথমে দোল খেতে থাকে, তার পার্শ্ববর্তী অণুটাকে সে এরকম ভাবে তাপ দিয়ে সেও আবার এরকম ভাবে তার মতোই দোল খেতে থাকে এবং কি হয়, তাপটা আস্তে 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 সঞ্চালিত হয় সামনের দিকে। এরকম ভাবে এক প্রান্ত থেকে ধাতব পদার্থের অন্য প্রান্তে তাপটা পরিবাহিত হয়। তাহলে আমরা বলতে পারি পরিবহন প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো যখন উত্তপ্ত হয় তখন সেগুলো স্থান পরিবর্তন না করে নিজ স্থানে দোল খেতে থাকে এবং তাপ শক্তি পার্শ্ববর্তী অণুতে সঞ্চালিত করে।
পার্শ্ববর্তী অণু তার পার্শ্ববর্তী অণুতে তাপটা এরকম ভাবে সঞ্চালিত করে এবং এভাবেই কি হয়, একটা ধাতব পদার্থে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাপ সঞ্চালিত হয়। এবং পরিবহন পদ্ধতিতে কিন্তু মাধ্যমের অবশ্যই প্রয়োজন হয়, তাই না? তাহলে লাবিব যেহেতু ধাতব পদার্থ উত্তপ্ত করেছে, ঠিক একই প্রক্রিয়ায় কিন্তু তাপটা সঞ্চালিত হয়েছে মোমবাতির প্রান্ত থেকে তার হাতে। তাহলে আমরা বুঝতে পারছি তার হাতে যে প্রান্ত ছিল সেই প্রান্তে কিভাবে তাপ সঞ্চালিত হয়েছে। তাহলে আমরা কিন্তু আশা করব, তাই না, যে আমাদের পঞ্চম অ্যাসাইনমেন্টটাও আমরা খুব সুন্দর করে আমরা অ্যান্সার করতে পারবো। এখন কিন্তু বাকি থাকলো আরেকটি জিনিস, সেটা কি বলতো? সেটা হলো আমাদের অঙ্ক। এই লাবিব যে উত্তপ্ত করেছিল সেটা কিন্তু লেখা ছিল ওখানে যে 50 ডিগ্রি সেলসিয়াস, তাই না? সেলসিয়াস, সেন্টিগ্রেড। আচ্ছা ঠিক আছে, তাহলে 50 ডিগ্রি ছিল, সেটাকে আমাদের কি করতে হবে? ফারেনহাইটে পার করতে হবে। তাহলে আমরা একটু দেখে নিই আমাদের বইতে আমাদের কি সূত্রটা রয়েছে। তোমাদের নিশ্চয়ই সূত্রটা কিন্তু মনে আছে, তাই না? সূত্রটা কি বলো তো? সূত্রটা হচ্ছে সি ডিভাইডেড বাই পাই ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে আমরা যদি এই সি এর এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। কি হবে? আমরা সি এর এখানে আমাদের মানটা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমরা অঙ্কটা করে ফেলব। আমরা নিশ্চয় পারবো। অ্যান্সারটা 122 ডিগ্রি ফারেনহাইট এরকম একটা অ্যান্সার হবে। তোমাদের লাইভ ক্লাসও এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে আমার মনে হয় এই অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। ইনশাল্লাহ সবকিছুই তোমাদের সমাধান হবে। আরেকটি টপিক তোমরা যেটা বেশ সমস্যার মধ্যে তোমরা পড়েছো, সেটা হলো তোমাদের বইতে কিন্তু এই আয়োডিনটাকে কিন্তু আয়োডাইড হিসেবে কিন্তু প্রশ্নে উল্লেখ করা আছে। আয়োডিন আর আয়োডাইড জিনিসটা কিন্তু একই। যখন আয়োডিনটা কোনো পদার্থের সঙ্গে, ধাতব পদার্থের সঙ্গে যৌগ গঠন করে তখনই সাধারণত আমরা বলি কি আয়োডাইড। কিন্তু এখানে কিন্তু যেহেতু আয়োডাইডের সঙ্গে কোনো কিছু উল্লেখ করা নেই, তাই আমরা এখানে আয়োডিনের সংকেত কিন্তু এটা দিব, আর প্রতীক আমরা দিব কি? আই। আই আর আয়োডাইডের সংকেত আমরা দিব কি? I2। তাহলে নিশ্চয়ই তোমরা সব প্রশ্নের উত্তর আজকের অ্যাসাইনমেন্ট ক্লাসে পেয়ে গেছো। আমি আশা করব তোমরা পঞ্চম অ্যাসাইনমেন্টটাও সুন্দরভাবে কমপ্লিট করে খুব দ্রুত জমা করবে আমাদের কাছে, তাই না? আরেকটি প্রশ্ন, অর্থাৎ তোমাদের পঞ্চম অ্যাসাইনমেন্টের সব শেষে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো হারিকেনের চিমনিতে বাহির হতে পানি ছিটিয়ে দিলে চিমনিটি ফেটে যায় কেন? ঠিক এরকম একটা প্রশ্ন তোমাদের রয়েছে। তাহলে আমি এটি ব্যাখ্যা করছি, কিন্তু এটি কিন্তু সৃজনশীলতার মাধ্যমে সুন্দর করে লেখার দায়িত্ব তোমাদের। তোমরা কে কিভাবে জিনিসটা বুঝতে পারলে সেটাই তোমরা খাতায় ঠিক সেরকম ভাবেই প্রেজেন্ট করবে। এখানে যেটা রয়েছে সেটা হলো আমাদের তাপ গ্রহণ করার পর বা তাপ দেওয়ার পর কোনো পদার্থের প্রসারিত অবস্থা এবং সংকুচিত অবস্থা, এটি কিন্তু চিমনিটা ফেটে যাওয়ার জন্য দায়ী। তোমরা ধরো ঠিক একটি কাচের চিমনি বাহিরের দিকে উত্তপ্ত, কিন্তু বাহিরের দিকটা আমি ধরলাম এটা, আর ভিতরের দিকটা ধরলাম এখানে। ভিতরের দিকটা উত্তপ্ত অবস্থা, যে কোনো জিনিসকে তাপ দিলে কি হয়? সেটা প্রসারিত হয়, আমরা জানি। তাহলে ভিতরের দিকটা প্রসারিত অবস্থায় রয়েছে কাচের, আর বাহিরের প্রান্তে তুমি যদি পানি ছিটিয়ে দাও সেটা কিন্তু তাপটা কিছুটা কি হচ্ছে? তাপটা হারিয়ে শেষ একটু সংকুচিত হচ্ছে। তাহলে একটি জিনিসের এক পৃষ্ঠে গরম আর এক পৃষ্ঠে ঠান্ডা, এতে কি হচ্ছে? তাদের দুই দিকে কিন্তু সমতা বজায় থাকছে না, অর্থাৎ সংকুচিত অবস্থা, প্রসারিত অবস্থা দুটো যখন এরকম একই তলের একই পাশে হচ্ছে, দুই পাশে দুই রকম, তখনই কিন্তু কি হচ্ছে? চিমনিটা ফেটে যাচ্ছে। তাহলে তাপ সঞ্চালনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাপ গ্রহণ করে কোনো বস্তু, আবার কোনো বস্তু তাপ হারিয়ে আবার কি হয়? কিছুটা হলেও সংকুচিত হয়।
তাহলে আমাদের চিনি যখন পানি ছিটাচ্ছে আমরা বাহির থেকে বা বাহির থেকে যখন পানি পাচ্ছে, তাপটা হারাচ্ছে আর ভিতরে কিন্তু প্রসারিত অবস্থায় রয়েছে। তাহলে কি হচ্ছে, তখন জিনিসটা সমতা বজায় থাকছে না, তখনই চিনিটা ফেটে যাচ্ছে। এখন সুন্দরভাবে লেখার দায়িত্ব তোমার। তারপর ষষ্ঠ অ্যাসাইনমেন্ট। তাহলে সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।